সত্যিকার অর্থেই আপনি যদি গণিত শিখতে চান এবং যদি আপনার ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটি আপনি দেখুন। তা না হলে এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হবে না। আমরা ধারাবাহিকভাবেই যে সকল চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা গণিতের কারণে শুধু চাকরি পাচ্ছেন না, তারা পিছিয়ে রয়েছেন, তাদের কথা মাথায় রেখে আমরা শুরু করেছি শূন্য থেকে শিখরে গণিত চাকরির প্রস্তুতি আজকের পর্ব ১। আমরা ধৈর্য নিয়ে ভিডিও বানাবো, আপনাদেরকেও ধৈর্য নিয়ে দেখতে হবে। তো আজকে আমরা বাস্তব সংখ্যার উপরে ভিডিও নিয়ে এসেছি। যেখানে আমরা নবম-দশম শ্রেণীর ১ম অধ্যায়টির হেল্প নিয়েছি। আ আমরা ভিডিওগুলো বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব যেন করে আপনাদের প্রস্তুতি অনেক ভালো হয়। তো বাস্তব সংখ্যার ধারণা দিতে গিয়ে আমি বলব যে আমরা আমাদের দৈনন্দিন গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি আ পরিমাপ করতে, হিসাব করতে, তো এগুলোই মূলত বাস্তব সংখ্যা। সত্যি কথা যদি বলি, আমরা যে সকল সংখ্যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তার সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এরপরে এই বাস্তব সংখ্যাগুলো ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মূলদ, আরেকটি হচ্ছে অমূলদ। মূলদ এবং অমূলদের আমাদের বিস্তারিত ভিডিও থাকছে এর পরের পর্বেই। তাই আমরা এখানে বেশি কথা বলব না। স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলো কি? ১, ২, ৩, ৪, ৫, ৬ ... এগুলো স্বাভাবিক সংখ্যা। যদি একটু লক্ষ্য করেন এগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড অর্থাৎ এগুলো ভগ্নাংশ নয়। তাহলে ধনাত্মক এবং অখণ্ড পূর্ণ সংখ্যা এগুলা। এই সংখ্যাগুলাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলে। তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কি আছে? মৌলিক সংখ্যাগুলা কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। যেমন ২, ৩, ৫, ৭ আপনি যদি দেখেন এখানে ২ আছে, এখানে ৩ আছে, ৬ এর পর ৭ আছে তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যেই মৌলিক সংখ্যা পড়ে। এরপর দেখেন যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে ২ টি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় ন্যূনতম, সেগুলি হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তো ন্যূনতম ২ টি নয় ৩ টি। অর্থাৎ যে সকল সংখ্যার ন্যূনতম ৩ টি গুণনীয়ক রয়েছে, উৎপাদক রয়েছে, সেগুলো হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তো এটা একটু ব্যাখ্যা দিব যে যৌগিক সংখ্যাটা আসলেই কি? তো আপনি যদি দেখেন যে মৌলিক সংখ্যা হচ্ছে কত? ৭। তো মৌলিক সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা যাবে। ৭ একে ৭, ০। আবার ১ দিয়ে ৭ কে ভাগ করা যাবে, ০। এখন এর বাহিরে পৃথিবীর আর কোন সংখ্যা দিয়ে ৭ কে ভাগ করে ভাগশেষ ০ হবে না। তাহলে আমরা যে জিনিসটা বলছি যৌগিক সংখ্যার ক্ষেত্রে সেটা কি? যে ন্যূনতম তার যেমন এখানে আমরা কয়টা গুণনীয়ক পেলাম? ২ টি পেলাম। তা ন্যূনতম বলছি যে ৩ টি গুণনীয়ক থাকবে। আমি যদি ৪ ধরি, তো ৪ কে ২ দিয়ে ভাগ যায়। আবার ৪ কে ৪ দিয়ে ভাগ যায়। আবার ৪ কে ১ দিয়ে ভাগ যায়। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ন্যূনতম ৩ টি যদি গুণনীয়ক থাকে, তো সেক্ষেত্রে সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর এখন আসেন মৌলিক বুঝেছি যৌগিক। তো যৌগিকটা কি? স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে। এছাড়াও জোড়, বিজোড় এগুলো স্বাভাবিক সংখ্যা। তো ২ টা স্বাভাবিক সংখ্যার গসাগু ১ হলে এদের পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। তাহলে আমাদের একটা জিনিস জানা দরকার যে সহমৌলিক সংখ্যাটা কি? তো সহমৌলিক সংখ্যা যদি লিখি, সহমৌলিক সংখ্যা। ১৬ একটা সংখ্যা লিখলাম, ২৫ একটা সংখ্যা লিখলাম। এখন এই ২ টা সহমৌলিক সংখ্যা। এটা আমি ব্যাখ্যা করব কিভাবে? আমি ১৬ লিখলাম, তো ২ দিয়ে ১৬ কে ভাগ দিলে কত হয়? ৮। ২ দিয়ে ৮ কে ভাগ করলে কত? ৪। ২ দিয়ে ৪ কে ভাগ করলে ২। তাহলে দেখেন যে ১৬ কে ভাঙলে এই জিনিসগুলো পাওয়া যায়। আবার যদি ২ দিয়ে ২ কে ভাগ করি ১ হয়। তাহলে ২, ২, ২, ২, ১। আবার যদি আমি ২৫ কে ভাঙি, তাহলে ৫ দিয়ে ২৫ কে ভাগ করলে ৫ হয়।
5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়। তাহলে 25 = আমরা কি লিখতে পারি? 5 * 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করি যে এই ২ টার যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখানে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১। তাহলে আমরা এখানে কি পড়লাম? আমরা এখানে পড়লাম যে ২ টি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদের পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এখন এই ২ টার মধ্যে কোনো কিছু মিল নাই 1 ছাড়া। আমরা জানি গসাগু নির্ণয় করার নিয়মটা কি? উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেটা মিল থাকবে সেটা। তাহলে এই ২ টার গসাগু কত? 1। তাহলে যদি ২ টা সংখ্যার গসাগু 1 হয়, তাহলে তারা সহমৌলিক। তাহলে সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে কি? যে শুধুমাত্র তাদের কমন গুণনীয়ক থাকবে 1, এছাড়া তাদের কোনো মিল নাই, দেখেন। তাহলে এটি হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানব। তো পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি, ইংলিশে যাকে ইন্টিজার বলা হয়। অর্থাৎ ভগ্নাংশ হবে না। সেটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, অথবা কি ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, মাঝখানে 0। তাহলে এই জিনিসটা অনেকে ভুল করতে পারেন। কিন্তু এটা জেনে নিবেন যে এটা কি সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা, এটি ভগ্নাংশ নয়। তাহলে ভগ্নাংশ কোনগুলো? যদি কেউ লেখে যে 2.3, তাহলে এটা কিন্তু একটা কি অপূর্ণ সংখ্যা। এটি কিন্তু অপূর্ণ সংখ্যা। তো আমি যদি লিখি যে 6 এর হচ্ছে 5, এটাও কিন্তু ভগ্নাংশ। অপূর্ণ মানে কি? পূর্ণ নয় এমন। তো এটাও কিন্তু ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো হবে? না দশমিক থাকবে, না এইভাবে ভগ্নাংশ হবে। সেটা ধনাত্মক হইতে পারবে, আবার ঋণাত্মক হইতে পারবে, আবার 0 হইতে পারবে। কিন্তু এই ধরনের সংখ্যা হবে না। এর হবে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ হচ্ছে p/q আকারের হয়। p টা হচ্ছে লব এবং q টা হচ্ছে হর। এখন এইখানে q টা কোনোদিন 0 হইতে পারবে না এবং 1 হইতে পারবে না। তো q 0 হয়ে গেলে আমাদের রেজাল্টটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে এবং q এর মান যদি মানে 1 হয়ে যায়, হুম? সেক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। কারণ ধরেন আমি একটা সংখ্যা লিখলাম। আমি সংখ্যা লিখলাম কত? 5। তো 5 এর সামনে প্লাস থাকে, পরে গুণ চিহ্ন থাকে, নিচে একটা 1 থাকে, উপরে প্লাস পাওয়ার 1 থাকে। এই পাওয়ার হচ্ছে 1, প্লাস পাওয়ার 1। এটার হর হচ্ছে কত? 1। তাহলে যেকোনো একটা সংখ্যার নিচে সবসময় হর হিসেবে কত থাকে? 1 থাকে। এখন আসেন। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা 0 হইতে পারবে না কোনোদিন এবং 1 হইতে পারবে না কিউ এর মানটা। তাহলে কখনো এইরকমটাকে ভগ্নাংশ বলা যাবে না। যেন 5/0 এটা ভগ্নাংশ নয়। 5/1 এটাও ভগ্নাংশ নয়। তাহলে এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ কিউ দিয়ে কখনো ভাগ করা যাবে না। নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। এটার ব্যাখ্যা কি? ধরেন উপরে 12 দিছে, নিচে 3 দিছে। তো ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে ৪। তখন কিন্তু এটা আর ভগ্নাংশ থাকলো না, ৪ হয়ে গেছে। তো এইরকম কখনোই হওয়া যাবে না যে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে এবং ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসতেছে। এটা হওয়া যাবে না। এটাই হচ্ছে ব্যাখ্যা। এরপরে আসেন এবার, এটা উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তো এটা একটা আমি গাছের ছবি এঁকেছি। গাছের গোড়াটা মোটা, আগাটা চিকন। তাহলে প্রকৃত গাছের নিয়ম কিছুটা এরকম দেখতে। প্রকৃত গাছগুলো এমন হয়, গোড়া মোটা, আগা চিকন। তাহলে ভগ্নাংশটির আমরা যদি লক্ষ্য করি, যেখানে গোড়াটা হচ্ছে মোটা, আগাটা চিকন, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। গোড়াটা চিকন, আগাটা মোটা, এটা রিয়েল গাছ না, এটা অপ্রকৃত গাছ, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা হচ্ছে মূলত অপ্রকৃত ভগ্নাংশই। যেহেতু এটার আলাদা ব্যাপক ব্যবহার রয়েছে, তাই আমরা আলাদা দেখিয়েছি। যদিও বইয়ে ২ প্রকার করা হয়েছে, প্রকৃত এবং অপ্রকৃত। তখন মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশে আমরা এখানে কি বলবো? যে প্রকৃত ভগ্নাংশই হবে, কিন্তু তার সামনে একটা পূর্ণ সংখ্যা যুক্ত হবে। এটাকেই বলা হবে মিশ্র ভগ্নাংশ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনারা ধৈর্যের পরিচয় দিলে উপকৃত হবেন। যে কারণে ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে জানাতে হবে। আর অবশ্যই ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন এবং অন্যরাও যারা উপকৃত আ
মানে হওয়ার যেন সুযোগ পায়, অন্যরাও যেন উপকৃত হতে পারে। তো আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা রাখছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধারাবাহিকভাবে বাস্তব সংখ্যার ক্লাস চলবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।